বিষয় ভোটার তালিকা প্রকাশ। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, যদি 58 লক্ষ নাম বাদ যেতে পারে, তার মধ্যে প্রায় 24 লক্ষ হচ্ছে মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার 19 লক্ষ এবং নকল ভোটার প্রায় 1 লক্ষ। শাসক দল কতটা বিপদে পড়বে এই নাম বাদ গেলে? হাবুডুবু খাবে, হাবুডুবু খাবে। এই যে নাম বাদ যাবে, দেশ থেকে পালাবে, এর ফলে শাসক দলের যা যা হবার তাই তাই হবে, শাসক দলও পালাবে। বিপদে তো শাসক দলই পড়বে, কারণ শাসক তো মৃত ভোটারের ওপরই শাসক জীবিত আছে। মৃত ভোটার যদি উঠে যায় ভোটার লিস্ট থেকে, তাহলে শাসকের মৃত্যু হবে, আবার কি আছে। এর আগে ইলেকশন কমিশন জানিয়েছিল প্রযুক্তিগত ত্রুটি প্রায় 1,67 লক্ষ, সেখানে 12 লক্ষ জন 15 বছর বয়সে বাবা হয়েছে। এবং আজকে একটি লিস্ট বেরিয়েছে যেখানে দেখা যাচ্ছে 6 বছর বয়সে দুটো সন্তানের বাবা হয়েছে মঙ্গলকোটের সরোজ মাঝি। তাহলে যে কুকুরের বাচ্চা হয়েছে, হয়তো কুকুরের জীবনে হতে পারে 6 বছরে দুটো বাচ্চা, মানুষের জীবনে তো হওয়া সম্ভব নয়। আচ্ছা, 6 বছর যদি বাবার বয়স হয়, তাহলে মায়ের বয়স কত? 3-4 হবে। হ্যাঁ, তো এগুলো কুকুরের ক্ষেত্রে হওয়া সম্ভব। মমতা ব্যানার্জিরও দেখবে জন্মের 2-3টে ডেট আছে, এদেরও জন্মের ঠিক ঠিকানা নাই। একই রকম ব্যাপার আর কি, যেমন ভোটার তেমন নেত্রী। হায়দ্রাবাদ এবং মুম্বাই দুটো জায়গাতেই মেসির যে সফর সফল হয়েছে, কিন্তু কলকাতায় হয়নি। আজকে দিল্লিতে সফর হয়েছে মেসি। আশা করি আর একটু বাদে আপনি যখন এটা চালাবেন, মানুষ যখন দেখবে, ততক্ষণে দিল্লিও হয়ে যাবে। আশা করি হায়দ্রাবাদ মুম্বাইয়ের মতন দিল্লিও অত্যন্ত সুশৃঙ্খলভাবে করবে। হায়দ্রাবাদে তো আমাদের সরকার ছিল না, কিন্তু যেটা সুশৃঙ্খলভাবে হয়েছে, সুন্দরভাবে হয়েছে, সেটাকে সুন্দর বলতে হবে। আর রাজ্যে আমরা বাঙালি, আমরাই নাকি সবচেয়ে বেশি ক্রীড়াপ্রেমী। আমরা বাঙালি মানে ফুটবল, কলকাতা মানে ফুটবল, বাংলা মানেই ফুটবল। এই ব্যাপারটা পুরোই গোলাকার হয়ে গেল। আজকে সারা পৃথিবীর চ্যানেল, সারা পৃথিবীর সংবাদ মাধ্যমে সারা দিন ধরে গত পরশু দিন দেখিয়েছে যে কলকাতায় কি বিশৃঙ্খল, কি অবস্থা, পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এবং সারা পৃথিবীর টিভি চ্যানেল, মিডিয়া, খবরের কাগজ, পোর্টাল সবাই বলছে নেতাদের জন্যই এই অবস্থা হলো। মমতা ব্যানার্জির থেকে পৃথিবীর মানুষ এখন অরূপ বিশ্বাসকে বেশি চেনে। অরূপ বিশ্বাস কিন্তু এখন জগৎ বিখ্যাত, যেখানে যাবে সেখানেই ভিক্ষে পাবে। এই যে কলকাতায় চরম বিশৃঙ্খলা হলো, এর জন্য শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়েছিল। শতদ্রু দত্ত মুরগি, ওটা একটা মুরগি। নোটিশ পাঠিয়েছে, তারাও আয়োজক সংস্থা। তাহলে কি অরূপ দত্ত? না, তাহলে অরূপ বিশ্বাসকে কেন পাঠাবে না? অরূপ বিশ্বাসকে কেন পাঠাবে না? যে ওই সুজিত বোস হরিল লুটের মালের মতো টিকিট বাঁটছিল লোকের মধ্যে, তাকে কেন পাঠালো না? ওই টিকিটটাও কোত্থেকে পেলো? ওই টিকিটটা কি ও পয়সা দিয়ে কিনেছে? ওকে তো অলরেডি ইডির নোটিশে আছে। তাহলে কি ও টিকিট পয়সা দিয়ে কিনেছে, না ও ফ্রিতে পেয়েছে? পয়সাওয়ালা টিকিট ওকে ফ্রিতে যদি দিয়ে থাকে, তাহলে শতদ্রুর সঙ্গে ওর যোগসাজশ আছে, তাহলে তো ওকেও নোটিশ পাঠানো উচিত। হ্যাঁ, ওই মরা মেরে খুনের দায় থেকে ভাবছে এরা পার পেয়ে যাবে, এইসব নাটক করে কোনো লাভ হবে না। মরাদেরকে খুনের দায়তে জড়াচ্ছে। আসল যারা আসামি, তাদেরকে কিন্তু ধরা ছোঁয়ার বাইরে রেখেছে। আর যদি তদন্ত কমিটি তদন্ত করবে, তাহলে এরা নোটিশ পাঠানোর কে? যদি তদন্ত কমিটি তদন্ত করে, তাহলে এরা নোটিশ পাঠানোর কে? মুখ্যমন্ত্রী তো বিচার বিভাগে তদন্ত কমিটি করে দিয়েছে, তারা তদন্ত করবে। পুলিশ কেন ধরবে? পুলিশ কেন নোটিশ পাঠাবে? অরূপ বিশ্বাসের যে উপস্থিতি, কুণাল ঘোষ বলছেন সেখানে শুধুমাত্র ক্রীড়ামন্ত্রী হিসেবে তিনি আমন্ত্রিত ছিলেন, তৃণমূলের সঙ্গে এর কোনো যোগ নেই। ভালো কথা, তো ক্রীড়ামন্ত্রীকে গ্রেপ্তার করা হোক, তৃণমূল নেতা অরূপ বিশ্বাসকে ছেড়ে দেওয়া হোক। অরূপ বিশ্বাস তৃণমূল নেতা, অরূপ বিশ্বাসকে বাদ দিয়ে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করা হোক। আচ্ছা, গ্রেপ্তার করতে পারবে না, দল থেকে তাড়ানোর মতন ব্যাপার নেই, তাহলে ওকে অন্তত মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হোক। যারা হাজার হাজার টাকা টিকিট কেটে মানে মেসিকে দেখতে পেল না, অথচ লাখ লাখ টাকা দিয়ে চাকরি পেল না, সেগুলো বলো। এখানে অযোগ্যরাই সুযোগ পায়, যোগ্যরা আরেকবার বঞ্চিত হলো। কুণাল ঘোষ বলছেন যে অশোক দিনদার বিজেপি বিধায়ক, তিনিও তো মাঠে উপস্থিত ছিলেন, তাহলে তাকে নিয়ে চর্চা হচ্ছে না কেন? করো চর্চা। মাঠে কেউ উপস্থিত হলে টিকিট কেটে,
সেটা কি তার অপরাধ? আরে ডিন্ডা একটা ন্যাশনাল প্লেয়ার, আর কুণাল ঘোষ একটা ইন্টারন্যাশনাল চোর। আজকে যে বিশৃঙ্খলা আমরা দেখতে পেলাম স্টেডিয়ামে, সেখানে চোর চোর স্লোগান পর্যন্ত উঠেছে। মানে এখনো পর্যন্ত শতদ্রু দত্ত যিনি আয়োজক ছিলেন ওনাকে গ্রেফতার করা হয়েছে। প্রথম কথা হচ্ছে, সাধারণ মানুষ এত টাকার টিকিট কেটে ওখানে যে গিয়েছিল, তারা কিন্তু চোর দেখতে যায়নি। এই তৃণমূল নামক তোলাবাজ আর চোরদের দেখতে তারা ওখানে যায়নি, তারা গেছিল লিও মেসিকে দেখতে। এবং এরকম একজন ইন্টারন্যাশনাল খেলোয়াড়, শুধু না, ইন্টারন্যাশনাল তারকা, একটা আন্তর্জাতিক তারকাকে এনে তার যে একটা প্রোগ্রাম কিভাবে সাজাতে হয়, তার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মেনটেন করার জন্য কিভাবে তার ব্যবস্থাপনা করতে হয়, আমার ধারণা কোনোভাবেই এতটা সিরিয়াসলি এর প্ল্যানিং করা হয়নি। এবং ম্যানেজমেন্টে যারা ছিল তারা একদম ডাহা ফেল করেছে। কোথাও গিয়ে স্বাভাবিকভাবে এটাও উঠে আসছে যেটা, যে এর যে টাইম শিডিউল, এই টাইম শিডিউলটা পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। সুজিত বসু, তৃণমূল নেতা, মন্ত্রী, তার ওখানে যে প্রোগ্রামের শিডিউল ছিল, যে প্রোগ্রামের টাইম ছিল, সেই টাইমটা রীতিমতো দ্বিগুণ ওখানে খেয়ে নেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে তার যে মূল প্রোগ্রাম সেটা ছিল যুব ভারতীতে, সেই সময়টা ছোট করতে হয়, কারণ তার আরও অন্য জায়গায় প্রোগ্রাম থাকে। কিন্তু আজকে একটা জিনিস খুব দুর্ভাগ্যের এবং লজ্জার, যেটা চোখের সামনে ভেসে উঠল, যে বাংলা, বাঙালি এবং তাদের আবেগকে যেভাবে আজকে অপমানিত করা হলো, সেটা খুব দুঃখজনক। মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র একটা পোস্ট করে এই দায় এড়াতে পারেন না। প্রশ্নটা সবার আগে, যে এসওপি একটা এরকম স্টেডিয়ামে ঢোকার আগে বা ঢোকার পরে কি কি থাকা উচিত, সেই এসওপি যখন মেনটেন হচ্ছে না, সেই মুহূর্তে কেন প্রশাসন অ্যাকশন নিল না? এরকম বড় স্টেডিয়ামে আমরা দেখেছি জলের পাউচ ব্যবহার করা হয়, কিন্তু জলের বোতল আসলো কি করে? যে 20 টাকার বোতলের জল, সেটা 150 টাকা বোতল জল বিক্রি হচ্ছিল। এটা কি করে অ্যালাউ করলো প্রশাসন? প্রশ্ন তো এখন উঠবেই। আজকে পুলিশ প্রশাসনকে আমরা দেখছি সর্বসমক্ষে এসে উনি প্রেসের সামনে, আপনাদের সামনে বলে গেলেন এটা করতে হবে, ওটা করতে হবে। যখন আপনাদের ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল তখন কি করছিলেন? তখন আপনারা কোথায় ছিলেন? সেই প্রশ্ন তো উঠবেই। আর স্বাভাবিকভাবে, এক তো বললাম যে সময়ের একটা কাটল হয়ে গেছে মেন প্রোগ্রামের। স্বাভাবিকভাবে যাকে দেখতে এসছে তাকে যদি আমি না দেখতে পেলাম, আমি 5,000, 10,000, 15,000, 20,000 টাকার টিকিট কেটেছি, তা আমি কিসের জন্য গেলাম? সো প্রথম যেটা, সেটা হচ্ছে প্রত্যেকের অ্যাকাউন্টে তো এই টাকা ফেরত যাওয়া উচিত, এক। দ্বিতীয়, নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত, এবং যে কজন ব্যক্তি ম্যানেজমেন্টে ছিল তাদেরকে অ্যারেস্ট করা উচিত। সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে আজকে এই ম্যানেজমেন্টের গাফিলতির জন্য যদি এখানে এরকম একটা স্ট্যাম্পেড হয়ে যেত, মানুষ যদি মারা যেতেন। এখনও পর্যন্ত আমরা দেখছি বেশ কিছু ভিডিও আমাদের কাছে আসছে, অনেকেই তারা আহত হয়েছেন এবং হসপিটালে ভর্তি হচ্ছেন। কারোর হাতে লেগেছে, কারোর পায়ে লেগেছে, কারোর মাথায় লেগেছে, মাথায় ব্যান্ডেজ অবধি করতে হয়েছে, হাতে ব্যান্ডেজ করতে হয়েছে, আহত হয়েছেন অনেকে। এর দায় কার? স্বাভাবিকভাবে যে পুলিশ প্রশাসন বা ল অ্যান্ড অর্ডার, আজকে এডিজি ল অ্যান্ড অর্ডার প্রেস করলেন, কিন্তু এডিজি ল অ্যান্ড অর্ডার এটা বললেন না যে ওনার যে অ্যাডমিনিস্ট্রেশনের টিম বা ওনার যে ল অ্যান্ড অর্ডারের টিম ওখানে থেকে যে ভূমিকা পালন করার কথা ছিল তারা কি পালন করেছিলেন? করেননি। হ্যাঁ, স্বাভাবিকভাবে একটা জিনিস, যে ব্যক্তি এর অর্গানাইজার, তার চরম ব্যর্থতা ছিল এই ম্যানেজমেন্টে, সেটা স্পষ্ট হয়ে আসছে। কিন্তু একটাও জিনিস স্পষ্ট, যে মেসিকে ঘিরে যারা ছিল তার অধিকাংশই তৃণমূলের দাগি, তোলাবাজ, চোর চিটিংবাজ। সাধারণ মানুষ এই চোর চিটিংবাজদের দেখতে যায়নি, ক্ষোভটা অ্যাকচুয়ালি তাই। দেখা যাচ্ছে যে
মধ্যে সাধারণ মানুষ, এই তুমিই বললে যে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেছে, মানে অরূপ বিশ্বাস মেসির একদম কোমর জড়িয়ে ধরে ছবি তুলে সেটা আবার সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন তিনি। ওনার তো কিছু যায় আসে না, অরূপ বিশ্বাসের যায় আসে না। অরূপ বিশ্বাস যা তোলাবাজি করে নিয়েছে জীবনে, উনি অনেক কিছু করে নিতে পারেন, কিন্তু সাধারণ মানুষ, আমার আপনার মতো সাধারণ মানুষ কষ্টার্জিত টাকা, তার থেকে 5,000, 10,000, 15,000, 20,000 টাকার টিকিট কেটে যে গেছি। আমি তো ওই চোরচিটিংবাজদের দেখতে যাইনি, আমি তো গেছিলাম লিও মেসিকে দেখার জন্য। আজকে তাকে আমরা শুনছি 15 মিনিটও ভালোভাবে দেখতে পেল না দর্শকরা। স্বাভাবিকভাবে ওখানে যে এক্সপেকটেশন ছিল, সে হয়তো এই পুরো জায়গাটা ঘুরবে, হাত নাড়াবে, তারা সামনে থেকে একটু দেখবে, ফুটবলে একটা কিক করবে, কিছু বক্তব্য রাখবে পশ্চিমবঙ্গের মানুষের জন্য, সে তার ভাষাতেই হোয়াটএভার। তো আমরা তো কিছুই পেলাম না। এই টাকাটা তাহলে কেন? এবং তারপরে এই বিশৃঙ্খলা যখন হচ্ছে, দেখলাম যে পুলিশ প্রশাসন নাকি লাঠি বেটা করছে। সো ওয়াই? ব্যর্থতা আপনাদের, আপনাদেরই উত্তর দিতে হবে এবং এর দায় নিতে হবে। এই যে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হলো, যারা বাংলা সংস্কৃতি, বাংলা অস্মিতা নিয়ে এত বড় বড় কথা বলে, আজকে তাহলে বিশ্বের দরবারে তারা কোন প্রতিচ্ছবি তুলে ধরলো বাংলার? বিশ্বের দরবারে অলরেডি কালিমালিপ্ত। বিশ্বের দরবারে শুধু না, পশ্চিমবঙ্গকে পুরো ভারতবর্ষের মধ্যে কালিমালিপ্ত করেছেন এই মুখ্যমন্ত্রী এবং তার তৃণমূল সরকার। আজকে এই পশ্চিমবঙ্গেই দেখা যায়, যেখানে চন্দ্রিমা ভট্টাচার্য দেখবেন একটা ভিডিওতে, জনগণও গাইতে পারছে না। আপনি কি বাঙালির কথা বলছেন? কোন বাঙালি তৃণমূল নেতার কথা বলছেন? কোন বাঙালি অস্মিতার কথা বলছেন? আজকে যে বাংলায় আমরা দেখছি তৃণমূল নেতারা রবীন্দ্রনাথের ছবি পোড়ায়, আপনি সেই তৃণমূলকে বলছেন বাঙালি অস্মিতার কথা, সেই তৃণমূলকে বলছেন বাঙালির আমাদের আদর্শের কথা, বাঙালির নামকে তুলে ধরার কথা। প্রত্যেক জায়গাতে, সেটা জাতীয় হোক বা আন্তর্জাতিক হোক, সব ক্ষেত্রেই বাঙালিকে এবং পশ্চিমবঙ্গকে কালিমালিপ্ত করে চলেছে এই তৃণমূল নেতারা এবং তৃণমূলের এই সরকার। আজকে তার একটা নিদর্শন আরও এক দেখলাম, যুবভারতী ক্রীড়াঙ্গন। সাধারণ মানুষের, আমার আপনার মতো যারা খেলাপ্রেমী, ক্রীড়াপ্রেমী এবং যারা খেলা করে, নিজের স্পোর্টসম্যান, তাদের কাছে এই জায়গাটা কিন্তু এক যেরকম কুরুক্ষেত্র, সেরকম আবার মন্দির। সেই মন্দিরটাও কোথাও যেন আজকে কালিমালিপ্ত হয়ে গেল। আমরা দেখেছি মোহনবাগান ইস্টবেঙ্গল, সেই খেলাও দেখেছি, সেখানে জোর টান টান উত্তেজনা দেখেছি, সেখানে দুই দলের ফ্যানকে দেখেছি, তারা তাদের মতো স্লোগান দিতে দেখেছি, কিন্তু কোনোদিন দেখিনি যে এই দলের ফ্যান আর অন্য দলের ফ্যানকে মারছে। কোনোদিন আমরা এই চিত্র দেখিনি। কোনোদিন দেখিনি হেরে গেলে সেই দল সেই স্টেডিয়ামে চেয়ার ভাঙছে, বোতল ছুঁড়ছে, আমরা দেখিনি। এটা পশ্চিমবঙ্গে আজকে যে ঘটনাটা ঘটলো, সেটা আর কিছু নয়, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে আজকে পশ্চিমবঙ্গকে, বাঙালিকে কালিমালিপ্ত করা হলো, অপমানিত করা হলো। এটা এবং পুরোটাই এর দায় পশ্চিমবঙ্গের এই চিটিংবাজ চোর তৃণমূল সরকার, তৃণমূল নেতাদের নিতে হবেই। এর দায় তারা এড়িয়ে যেতে পারেন না। অরূপ বিশ্বাস সম্পর্কে কুণাল ঘোষ মন্তব্য করছেন, ক্রীড়ামন্ত্রী হিসেবে তিনি ওখানে আমন্ত্রিত ছিলেন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে নাকি এই ঘটনার কোনো সম্পর্ক নেই। তৃণমূল কংগ্রেসের কতগুলো নেতা কর্মী, তাদের ভাই, কাকা, দাদা, পিএ, তাদের ছবি পাশে আছে, আমি দেখিয়ে দেবো আপনাকে। এখনো পর্যন্ত আমাদের টিম বসে আছে, বের করছে। একটা পুরো সেশন চলে যাবে, আমরা লিস্ট তৈরি করছি। আমি প্রথমেই বললাম যে এর আগে যে টাইমটা অ্যালট করা ছিল সুজিত বসুর ওখানে, সেই টাইমটা, সুজিত বসুকে সিপিএম করে নাকি বিজেপি করে, তো তার ওখানে যে টাইমটা অ্যালটেড ছিল, সেই টাইমের দ্বিগুণ সময় সেখানে খেয়ে আজকে মেন প্রোগ্রামের যে টাইমটা, সেটাকে কাটেল করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে সে একটা আন্তর্জাতিক সেলিব্রিটি, তার যে পরের প্রোগ্রাম, সেই পরের প্রোগ্রামে তাকে সময়ে পৌঁছতে হবে। তার ম্যানেজার তাকে সেই ইনফরমেশন দিয়েছে, এবং আমাদের কাছে যে ইনফরমেশন সূত্র মারফত, যে তাকে ফোর্সফুলি প্রথম প্রোগ্রামের সেই টাইমটাকে এলংগেট করা হয়েছে, এবং সে কোনোভাবে এই রকম যখন সিচুয়েশন হয়ে যাচ্ছে, টাইট সিচুয়েশন হয়ে যাচ্ছে, পরের তার ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে, উনি বলেছেন আমি থাকবো না। এটা খুব স্বাভাবিক, খুব প্রফেশনাল ব্যক্তি উনি। স্বাভাবিকভাবে যে এসওপি আজকে ল অ্যান্ড অর্ডারের ফলো করার কথা ছিল, যে এসওপি ম্যানেজমেন্ট টিমের ফলো করার কথা ছিল, পুরোটাই একটা খিচুড়ি হয়ে আলটিমেটলি বাংলা এবং বাঙালির একটা অপমান হলো। আজকে কালিমালিপ্ত হলো বাংলা বিশ্বের দরবারে। এটা দুঃখের। কুণাল
বলছেন সেখানে নাকি বিজেপি সমর্থিত ছিল, মানে তারা গেরুয়া পতাকা নিয়ে স্লোগান দিয়ে জনগণকে আরো উস্কানি দিচ্ছিল, অশান্তি সৃষ্টি করছিল। ওইখানে যখন এরকম একটা ঘটনা ঘটে গেল, যখন দেখলো যে কিলোর কীর্তি হয়ে গেছে, নবান্ন থেকে মেসেজ এসছে এটাকে ম্যানেজ করতে হবে। তৃণমূলের ছেলেপুলে আছে ওখানে, একটা সাজিয়ে কোনোভাবে একটা ঝান্ডা জোগাড় কর, ঝান্ডা জোগাড় করে জয় শ্রীরামটা বল, যাতে এইটা ধামাচাপা দেওয়া যায়। পরিকল্পিত বিষয়, স্ক্রিপ্টেড বিষয়। তারা চেষ্টা করছিল কোনোভাবে যদি এটা বিজেপির নামে চালিয়ে দেওয়া যায়। চালিয়ে দেওয়া যাবে না, আমরাও ফাইন্ড আউট করছি উনি কে ছিল সেই ব্যক্তি, কত বড় সে ফ্যান বিজেপির বা বিজেপির কর্মী। আর আমি যতদূর দেখেছি সেই কর্মীটা যে সে যেই হয়ে থাকুক, ঝান্ডাটা বিজেপির ঝান্ডা ছিল না। আর যদি গেরুয়া ঝান্ডা বিজেপির ঝান্ডা হয়ে থাকে, তাহলে তো আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম আর বোধহয় হচ্ছে না। 2026-এর নির্বাচনের ফল বোধহয় ওনার মাথায় এখন সেট হয়ে গেছে তাহলে। আর যদি এটাই হয়ে থাকে, যে জয় শ্রীরাম বলবে সে বিজেপির, যে গেরুয়া ঝান্ডা বোর্ড ধরবে সে বিজেপির, তাহলে তো রেজাল্ট আপনারাই বলে দিচ্ছেন 2026-এ কি হতে চলেছে। অন্যদিকে ইলেকশন কমিশন যা জানিয়েছে সেখানে যারা প্রযুক্তিগত যে ত্রুটি, সেখানে প্রায় নাম বাদ যাচ্ছে 1,67,00,000 এরকম। সেখানে দেখা যাচ্ছে প্রায় 12 লক্ষ লোক আছে যাদের বাবার নাম, মানে বাবার সাথে ছেলে বা মেয়ের সম্পর্ক হচ্ছে, 15 বছরের ডিফারেন্স, আর 85 লক্ষ আছে যাদের বাবার নামেই গন্ডগোল। পশ্চিমবঙ্গে যদি এসআইআর না হতো, আমরা একটা জিনিস জানতে পারতাম না, যে একটা মানুষের 15 বছর বয়স কিন্তু সে বাবা হয়ে গেছেন, এবং তার সংখ্যা কত পশ্চিমবঙ্গে কিনা 11,95,000। আর পশ্চিমবঙ্গে যদি এসআইআর না হতো, এটাও জানতে পারতাম না যে 40 বছর বয়সেই একজন ব্যক্তি দাদু হয়ে গেছে, তার সংখ্যা কত, 3,45,000। এটা পশ্চিমবঙ্গেই সম্ভব। আর পশ্চিমবঙ্গে যতদিনই তৃণমূল নেতা কর্মী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকবে, তারা এই রকম ভোটারগুলো পয়দা করবে। 1,000 কেজির বাচ্চা, 3,000 কেজির বাচ্চা, আগে শুনেছেন তো? এগুলো পশ্চিমবঙ্গেই সম্ভব, মমতা বন্দ্যোপাধ্যায়ই করতে পারে। ওনার সৃষ্টি, কিন্তু স্বাভাবিকভাবে ওনার এই সৃষ্টি, যে সৃষ্টির দরুন, যে সৃষ্টিকে নিয়ে উনি এতদিন এই নির্বাচনের বৈতরণী পার করতেন, 2026-এর নির্বাচনের বৈতরণী যা আর উনি পার করতে পারবেন না ওনার এই সৃষ্টি দিয়ে, সেটা উনি বুঝতে পেরেছেন। তার জন্যই বোধহয় বুকে একটু ব্যথা হচ্ছে, মাঝে মাঝে ভুলভাল বকে ফেলছেন। ক্ষমা করে দেবেন, বুঝলেন ওনাকে। শরীর ভালো থাকুক, সুস্থ থাকুক উনি। হ্যাঁ, বুঝতেই পারছি 2026-এর পরে কোনো কাজ থাকবে না। যদি কাজ দরকার হয় বলবেন, বিরোধী দলনেতা বলেই রেখেছে। কালীঘাটের মোড়ে অনেকেই আছে বাটি ধরিয়ে বসে থাকে, সেরকম যদি কোনো ছবি দেখতে পান 2026-এর পরে, সেটাও কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নেই। দাদা, দেখা যাচ্ছে ভুয়ো ভোটারের যে সংখ্যা সেটা কলকাতায় সর্বাধিক, মানে কলকাতা পোর্ট যেটা ফিরাদ হাকিমের এলাকা, সেখানে দেখা যাচ্ছে প্রায় 63,730 জন ভুয়ো ভোটার, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকা ভবানীপুর, সেখানে 44,787 ভুয়ো ভোটার। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্র হোক বা ববি হাকিম বা চন্দ্রিমা ম্যাডাম, এই যে 40,000, 50,000, 60,000 ভুয়ো ভোটের কথা বলছেন, সেটা তো আমরা নির্বাচনের আগে বলিনি, আজ থেকে 2 বছর 4 বছর আগে থেকেই বলছি। এনাদের যে ভোটের ভিত্তিতে, যে ভোটের উপর ভিত্তি করে এনারা দিনের পর দিন নির্বাচনগুলো জিতে এসছেন, সেই নির্বাচনের এই গল্পটাই তো হচ্ছে ফেক ভোটার। দুপুর 12টা-1টার পরে বুথ জাম করে দিয়ে বিভিন্ন যে বিরোধী দলের যারা পোলিং এজেন্ট আছে তাদেরকে বের করে দিয়ে প্রিসাইডিং অফিসারকে ইদার পয়সা খাইয়ে বা প্রিসাইডিং অফিসারের কানে বন্দুক দিয়ে পট পট করে ইভিএমে শুধু বোতামটা চেপে এই ভুয়ো ভোটারগুলোর নাম করেই ওখানে ভোটগুলো পড়তো। আর 2026-এ যে এই প্রসেস চলবে না, সেইটা ফিরাদ হাকিম কেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং চন্দ্রিমা ভট্টাচার্যের মতো সমস্ত বড় তৃণমূলের নেতা তারা বুঝতে পেরেছেন। এখন সময়ের অপেক্ষা, তারা এখন অন্য কোনো পন্থা অবলম্বন করবেন কিনা। কিন্তু একটা জিনিস স্পষ্ট, এসআইআর চলাকালীন নির্বাচন কমিশনের যে এই সংখ্যা যেটা সামনে এসছে, সেটা একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছে যে 2026-এর নির্বাচনে একটা স্বচ্ছ ভোটার তালিকার উপরে নির্বাচন হবে। আর তার জন্যই আমরা বলছি যে এই জালি ভোট ব্যাংক, মানে 30%, 20%, 25% যেটাই বলে থাকেন, সেটা যখন বাদ যাবে, স্বাভাবিকভাবে ফল কি হতে পারে সেটা আপনারাই বলতে পারবেন, সাধারণ মানুষও বুঝতে পারছে। একদম শেষ প্রশ্ন, হুমায়ুন কবির যিনি
বারবার বিতর্কে জড়াচ্ছেন। কিছুদিন আগে তিনি বলেছিলেন রেজিনগর এবং বেলডাঙ্গায় তিনি প্রার্থী দেবেন এবং জিতে মমতা ব্যানার্জির দলে জামাই আদরে ঢুকবেন। এখন তিনি বলছেন তিনি মমতা ব্যানার্জির বিরুদ্ধেও প্রার্থী দেবেন, তাকে হারাবেন এবং ফিরাদ হাকিমকে 30,000 ভোটে নাকি হারাবেন, চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম হুমায়ুন কবির মহাশয়কে। হুমায়ুন বাবু এখন বড় সেলিব্রিটি মানুষ, বডিগার্ড নিয়ে ঘোরে, নিজের হেলিকপ্টার লাগে তার ঘোরার জন্য। এখন থেকে উনি নির্বাচনের ক্যাম্পেইন শুরু করেছেন। তো যদি উনি এরকম 80-90টা সিটে উনি জিততে পারেন, ওনার ক্যান্ডিডেট জিততে পারে, ওনার দলের ক্যান্ডিডেট জিততে পারে, আগাম শুভেচ্ছা রইল। নির্বাচনের রেজাল্টের দিন দেখা হবে, আপনারাও আসবেন, আমরা সেদিন দেখব ওনার পারফরমেন্স কতটা ম্যাটার করে বা পারফরমেন্স সত্যিই ওনার কথার সঙ্গে কতটা মিল খায়, সেটা সময় বলবে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।